আমি প্রথমত একটু খোলামেলা কথা বলবো, যেহেতু আমি শিক্ষক, ওই অর্থে বলতে পারেন আমি হয়তো ইন্টারন্যাশনাল রিলেশনসের উপর পড়াশোনা করেছি, ইসলামিক হিস্ট্রি, আমাদের জেনারেল হিস্ট্রি এবং ইসলামিক স্টাডিজ, বাংলাদেশ স্টাডিজের উপর পড়াশোনা করেছি এবং পিএইচডি গবেষণা করছি। তা আমি জাস্ট কয়েকটা পয়েন্ট শুধু প্রশ্ন করব, বিকজ আমি মনে করি যে এখানে বিজ্ঞ যারা রেভলিউশনারি আছে, অল আর থিঙ্ক উই আর অল রেভলিউশনারি বিকজ অফ ইন দিস সিচুয়েশান। সো এই কোশ্চেনগুলো আমি আপনাদেরকে করব। আমি আজকাল উত্তর সবাই মিলে এটা ঠিক করতে হবে। প্রথমত আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এখন আমার জন্ম 74 সালে ডিসেম্বরের 1 তারিখ, বাট আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তো এখন আমার প্রশ্ন হলো, আজকে আমি শাই ফিল করছি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে পরিচয় দিতে, এটা কেন? এটা একটা কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হলো যে আমাদের জনগণ যখন এখানে যুদ্ধ করেছে, বা যেটাকে আমরা বলি যে আমরা একটা পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল, সেই লড়াইয়ের মধ্যে কি তারা কি সেকুলারিজম সংবিধানের জন্য লড়াই করেছে? এ জাতীয় কি কোথাও কোনো লেখা আছে? এটা কোনো দলিল কি আছে? তাহলে আমাদেরকে যখন দেশ স্বাধীন হওয়ার পরে, তাহলে আমাদের এখানে কেন সেকুলার সংবিধান দেওয়া হয়েছে? এটা কার সাথে আলোচনা করে দেওয়া হয়েছে? হু আর দ্য স্টেক হোল্ডার্স? এই কোশ্চেনটা আমি সবাইকে করতে চাই। অর্থাৎ আমাদের যে আন্দোলনের যে বিষয়বস্তু ছিল, সেই বিষয়বস্তুর মধ্যে ছিল মানুষের অধিকার, কিন্তু এই বিষয়বস্তুর মধ্যে কিন্তু কখনো সেকুলারিজম সংবিধান ছিল না। তাহলে আমাদের এখানে সেকুলারিজম সংবিধান কিভাবে আসলো? এই কোশ্চেনটা যদি আমরা আবিষ্কার করতে পারি, তখন আমরা আমাদের মুক্তিযোদ্ধা এবং তার ইতিহাস নিয়ে আমরা খোলামেলা আলোচনা করতে পারবো এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করতে পারবো। যাই হোক, সেকেন্ড হলো আজকে যে আলোচনার যে বিষয়বস্তু, রিফর্ম অ্যান্ড নিউ কনস্টিটিউশন। তো সেখানে আমি শিবলুর ভাই স্যারের কথা একটু ধারাবাহিক থেকে শুরু করতে চাই। সেটা হলো যে উনি একটা কথা বলেছেন যে ইসলাম এক সময় জ্ঞানে বিজ্ঞানে সেরা ছিল। আমরা জানি যে ইসলামের যে কর্ডোবা ইউনিভার্সিটি, সেখানে ওয়েস্টার্ন যারা, যেটাকে আমরা রোমান অ্যান্ড পারস্য এম্পায়ার অর সাম ওয়েস্টার্ন কান্ট্রিজ, তাদের ছেলেমেয়েরা এসে প্রিন্স, তাদের ছেলেমেয়েরা এসে কর্ডোবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে আজকে আমরা যে আজকে সেকুলার গ্লোবাল অর্ডারে বাস করছি এজ এ মুসলিম হিসাবে, তাহলে আজকে কেন আমাদের ছেলেমেয়েরা আজকে কেন বিদেশে চলে যাচ্ছে? এটা একটা কোশ্চেন। আজকে কেন আমরা জ্ঞানে বিজ্ঞানে আমরা সেরা হতে পারছি না? তা আমার প্রশ্ন হলো যে আমাদের ঢাকা সিলেটি বিশ্ববিদ্যালয়ে পেট্রোলিয়াম অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আমাদের সাবজেক্ট আছে। তাহলে যদি সেখানে আমাদের পেট্রোলিয়াম, আমার ভাতিজা ওইখানকার ছাত্র, সে MS করেছে। এখন আমার প্রশ্ন হলো যে তাহলে আমাদের যে তেলের খনিগুলা, তাহলে সেটা কেন আজকে শেভরন কনকোফিলিস কেন উৎপাদন করবে? কেন আজকে যে আমার এই ছাত্র, আমার এই ভাতিজা, সে কেন এখন জার্মানিতে গিয়ে একটা মাংসের দোকানে চাকরি করবে? যে কোশ্চেনগুলো কিন্তু আমাদের করা দরকার। এর মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আসলে যে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা আজকে যদি দেখি এই যে রিফর্মের কথা উঠছে, আমরা কি রিফর্ম করব? আমরা কি সেকুলার কনস্টিটিউশনকে রিফর্ম করব? তো রিফর্ম করে কি সেখানে আবার রাষ্ট্রধর্ম ইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম বললে কি আসলে এটা কি ইসলামিক হয়ে যাবে? এটা কি সবার আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে? আমি মনে করি এটা হওয়ার কথা না। কারণ এই জাতীয় প্রতারণাগুলো তো আমরা দেখেছি, এগুলো হলো একটা রাজনৈতিক একটা ডিসেপশন। সো এখন আমরা আগে বুঝতে হবে যে আমরা রিফর্ম করব কোনটা। কারণ আমাদের এই যে সেকুলার যে কনস্টিটিউশন, আমি শিক্ষা ব্যবস্থা থেকে আমি বলতে চাই, সেটা হলো যে আমরা আজকে ইসলামের ইতিহাস জানি না, সেকুলার কনস্টিটিউশনের ইতিহাস আমরা জানি না। তা সেকুলার কনস্টিটিউশনটা আসছে কোত্থেকে? এটা আসলে ইউরোপের একটা অন্ধকার যুগ থেকে সেখানে আসছে। কিন্তু আমরা জানি যে শিবলি রুবায়েত স্যার যে কথাটা বলেছে, তখনও কিন্তু মুসলিমেরা পুরো অর্ধবিশ্ব শাসন করেছে। তাহলে কি কনস্টিটিউশন দ্বারা শাসন করেছে তারা? তাহলে কিভাবে হলো বাগদাদ ইউনিভার্সিটি তৈরি হয়েছে? সেই জিনিসগুলো কিন্তু আমরা স্মরণ করি। তাহলে আমরা দেখি সেখানে অ্যাকচুয়ালি একমাত্র যে খোলাফায়ে রাশেদিন বা খলিফা বা ইসলামিক যে রাষ্ট্র ব্যবস্থা, তার অধীনে ইসলামিক যে কনস্টিটিউশন, সেটার অধীনে ইসলামের যে মানুষের যে উচ্চাকাঙ্ক্ষা, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, সেটার কিন্তু প্রতিফলন সেখানে হয়েছে। তাহলে তখন ইউরোপিয়ানরা তাদের যে ক্লার্জি, তাদের যে ক্লার্জি রুলিং, কিংশিপ, এথিজম, এগুলো নিয়ে তারা ডিবেটে মগ্ন। কিন্তু আমরা জানি যে ইসলামিক যে আজকে যখন ইসলামের কথা বলা হয়,
তখন বলা হয় ইসলাম আসলে কি হিজাব আসবে, ইসলামের কথা যদি বলা হয় ইসলাম আসলে কি এথিস্ট থাকবে, ইসলামের কথা বলা হলে ইসলাম আসলে কি বহুমত থাকবে, এই কথাগুলো আসে কেন? বিকজ আমি মনে করি এটা একটা শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। কারণ আমাদের ছেলেমেয়েরা আজকে যদি ইসলামের ইতিহাস সম্পর্কে না জানে তাহলে এই কোশ্চেনগুলো করবেই। কারণ আমরা জানি যে ইসলামের যখন গোড়াপত্তন হয় সেখান থেকে কিন্তু সেখানে এথিস্টদেরও বসবাস ছিল, সেখানে ইহুদিদেরও বসবাস ছিল, সেখানে মুসলিমদেরও বসবাস ছিল। মানে কি, মানে ইসলাম ইজ অ্যান আইডিওলজিক্যাল স্টেট। সুতরাং আমরা যদি অ্যাগেন আমাদের যে শিক্ষার যে রুট, সে ত্রুটির কারণে আমরা যদি রুট ডিবেটে না গিয়ে আমরা যদি আজকে সেকুলার লেন্স থেকে ইসলামকে দেখি, দেন উইল বি অ্যাগেন মিস্টেকেন। আসলে ইসলাম হলো, আমি মনে করি ইসলামিক কনস্টিটিউশন দরকার, বিকজ ইসলামিক কনস্টিটিউশনের অধীনেই ইসলামের কি বলে আল জাবেরের মতো ম্যাথমেটিশিয়ান তৈরি হয়েছে, ইসলামের কনস্টিটিউশনের অধীনে আল খাওয়ারাজির মতো কনস্টিটিউশন তৈরি হয়েছে। আর বর্তমান সেকুলার কনস্টিটিউশনের মাধ্যমে তৈরি হয়েছে ওয়েস্টার্ন কোম্পানির আমরা চাকর তৈরি করি। এটা এজ এ শিক্ষক হিসেবে আই ডোন্ট ফিল শাই টু টক ইন দিস বিপ্লবী সোসাইটিতে। যদি আমরা বলি আমরা চাকরিজীবী তৈরি করেছি, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কর্মচারী তৈরি করেছি, কিন্তু আমরা কখনো আমাদের জাতিকে একটা নেতৃত্বশীল জায়গায় নেওয়ার মতো যে একটা ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডসেট, সেই মাইন্ডসেট কিন্তু আমাদের এই সেকুলার এডুকেশন দেয় না। বরং এই সেকুলার এডুকেশনটা হলো মূলত হলো ওই যে ব্রিটিশেরা যে তাদের যে নিউ কলোনিয়ালিজম, অর্থাৎ তারা ফিজিক্যালি এখান থেকে চলে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা এই কনস্টিটিউশনের মাধ্যমে তারা আমাদের একটা পরাজিত মানসিকতা, হীনমন্য একটা জাতিতে আমাদেরকে পরিণত করেছে। তো আমি আশা করি এই কোশ্চেনগুলো আপনাদের কাছে রেখে গেলাম, এবং সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। ধন্যবাদ।